তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজস্ব আদায় বাড়াতেই কর ছাড় বললেন অর্থমন্ত্রী। ব্যবসা বান্ধব বাজেটে বাড়বে উৎপাদন ও কর্মসংস্থান। প্রস্তাবিত বাজেটে সামগ্রিক কাঠামো দুর্বল বলছে সিপিডি। গুরুত্ব দেওয়া হয়নি স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের বরাদ্দে। করোনায় আরও 34 মৃত্যুতে প্রাণহানি বেড়ে 12,758। নতুন রোগী 1,887, বেড়েছে শনাক্তের হার। দেশে করোনার 50টি নমুনার জিনোম সিকোয়েন্সে 80% ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট, মিলেছে কমিউনিটি ট্রান্সমিশনের তথ্য। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বেসরকারি খাতকে এগিয়ে নিতে এবারের বাজেট ব্যবসা বান্ধব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। দুপুরে বাজেট পরবর্তী অনলাইন সংবাদ সম্মেলনে তিনি জানান, করোনায় মানুষের জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে উৎপাদনে গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় অর্থ সচিব জানান, করোনা টিকায় প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে। গত এপ্রিল 2021 করোনায় জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে 6,03,683 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, মানুষের জীবন ও জীবিকা ঠিক রাখতে বেসরকারি খাতকে এগিয়ে নিতে কর্পোরেট করে ছাড় দেওয়া হয়েছে। প্রোডাক্টিভিটি বাড়াতে ইন দ্যাট কেস আপনাকে এই যে আমাদের যে ফর্মুলা যেটা আছে 1:4, 4 টাকা দিলে 1 টাকা আমরা আউটপুট পাবো। 1 টাকা বিনিয়োগ করলে আমার মনে হয় সেই পরিমাণ দরকার নাই, আর কম দিয়েও আপনি বেশি আউটপুট পাবেন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, স্বাস্থ্য খাতের বরাদ্দের কোনো ঘাটতি নেই, তবে অর্থব্যয়ের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হচ্ছে তা সমন্বিতভাবে সমাধান করা হবে বলেও জানান তিনি। অর্থ কোনো সমস্যা এখানে হবে না, ব্যবস্থাপনার ব্যাপারটা আমাদের অর্থ সচিব বলেছেন, সে ব্যাপারেও আমরা সকল মন্ত্রণালয় থেকে কালেকটিভ, পার্লামেন্টারি সিস্টেমে গভর্নমেন্ট হলো কালেকটিভ রেসপন্সিবিলিটি। আমি কৃষি মন্ত্রী হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমার দায়িত্ব আছে। স্বাস্থ্য খাতে যারা এই ব্যয়ের সাথে জড়িত, তা সেখানে একটা সমস্যা, আর স্বাস্থ্য খাতের যে ডিমান্ড এবং সাপ্লাই, আমাদের যে যন্ত্রপাতি বা এমএসআর, তার মধ্যে একটা মিসম্যাচ। অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আয় বাড়াতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। করোনার মধ্যেও দেশের অর্থনীতি উন্নতির দিকে আছে, ফলে 7.2% প্রবৃদ্ধি অর্জনের কোনো শঙ্কা নেই। আমরা যা বলেছি আমরা তাই আমরা অর্জন করেছি, সুতরাং আমাদের বাস্তবায়ন হয় না এটা ঠিক না। এই অল্প সময়ের মাঝে আমাদের $45 বিলিয়ন আমাদের প্রোডাকশন দিতে, আমরা উই আর ক্যাপেবল যে আমরা ঋণ নিব না, ঋণ দিব। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, এখন ঋণ নেয়ার নয় দেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটের সামগ্রিক কাঠামো দুর্বল বলছে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করছে সংস্থাটি। এছাড়া অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ অন্যদের প্রতি বৈষম্য বলেও মনে করছে তারা। সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানায় সিপিডি। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন বৃহস্পতিবার জাতীয় সংসদে 2021-22 অর্থবছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এতে 3,89,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে, যার মধ্যে এনবিআর-এর মাধ্যমে আসবে 3,30,000 কোটি টাকা। রাজস্ব সংগ্রহের লক্ষ্য মাত্রা ধার্য করা হয়েছিল। শুক্রবার বাজেট পর্যালোচনায় বেসরকারি সংস্থা সিপিডি জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের কিছু জায়গা ইতিবাচক হলেও কিছু জায়গা উদ্বেগের। করোনার এই পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্য নয় বলছে সংস্থাটি। অন্যদিকে করোনাকালে কাজ হারানো মানুষের জন্য বাজেটে কোনো নির্দেশনা নেই। এছাড়া রাজস্ব আদায়ের বিষয়ে কাঠামোগত দুর্বলতা দেখছে সিপিডি। ব্যয়টা নির্ধারণ করে আয় কোথা থেকে আসবে সেটা হিসাব করতে যেই আসলে একটা বিরাট সংখ্যা জাতীয় রাজস্ব বোর্ডের উপরে চাপিয়ে দেওয়া হয়, যেটি কিনা বাস্তবায়ন হয় না। সিপিডির মতে অপদর্শিত অর্থ বৈধ করার সুযোগ ন্যায়সঙ্গত নয় এবং এর ফলে প্রতিনিয়ত যে বৈষম্য সৃষ্টি হয় তা দূর করার কোনো প্রতিফলন দেখা যায়নি বাজেটে।
যখন নাকি এইসব সংস্কারগুলি আমরা করতে চাই, বছরের পর বছর ড্রাফট হয়ে পড়ে থাকে, তারপরে সেগুলো পাস হয় না। সো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের নজর দিতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে বাজেটে আরও সচেতনতার প্রয়োজন ছিল বলে মনে করছে সিপিডি। করমুক্ত আয়সীমা বাড়ানো হলে তাদের ব্যয়ও সহজ হতো, অন্যথায় রাজস্ব আহরণ কঠিন হবে বলছে সংস্থাটি। যমুনার উপর দিয়ে রেল সেতুর জন্য এক্ষুনি তাড়াহুড়া করা দরকার ছিল কিনা সেটিও আমাদের কাছে প্রশ্ন। এটি করতে গিয়ে আমি বলি যে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বলি যে সমস্ত জায়গায় আসলেও সাধারণ মানুষের জন্য টাকা দরকার ছিল, কিন্তু সেখানে টাকা কেটে ফেলা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কর ছাড়ের সুবিধা যথেষ্ট নয় বলে মনে করছে সিপিডি। করোনার মহামারীতে তাদের ঘুরে দাঁড়াতে 50,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণার তাগিদ দিয়েছে সংস্থাটি। ব্যবহারের ক্ষেত্রে যে বৈষম্য। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2021-22 অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর 2.5% কমানো হয়েছে। কর্পোরেট কর কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী সহ অর্থনীতিবিদরা। এছাড়া নতুন বাজেটে ঢালাওভাবে না হলেও সীমিত পরিসরে থাকছে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ। করোনাকে বিবেচনায় রেখেই নতুন অর্থবছরের বাজেটে অর্থনৈতিক কর্মকাণ্ড সাজানো হয়েছে। বেসরকারি খাতকে উৎসাহিত করতে এবারের বাজেটে শেয়ার বাজারের তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার কমানো হয়েছে 2.5%। বাজেটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর হার কমিয়ে 22.5% করার প্রস্তাবনা দেয়া হয়েছে এবং অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য কর হার কমিয়ে প্রস্তাবনা করা হয়েছে 30 ভাগে নামিয়ে আনার। প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া। কর্পোরেট কর হার কমিয়ে আনার বিষয়ে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলছেন, এতে করোনাকালে ব্যবসায়িক আস্থা ফিরে আসবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। 2021-22 অর্থ বছরের জন্য 2.5% কমে আসবে, 2022-23 অর্থ বছরের জন্য 2.5% কমে আসবে এবং 2023-24 অর্থ বছরের জন্য 2.5% কমে আসবে। পর্যায়ক্রমে যদি সেটা হয় তাহলে 3 বছর পরে আমাদের কর্পোরেট ট্যাক্স দাঁড়াবে 25%, যেটা আমরা মনে করি যে রিজিওনাল কম্পিটিশন তৈরি করার জন্য আমাদের এই করটা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। পুনরুদ্ধারের জন্য সরকার যে বাজেটটা এবার প্রস্তাব করেছে সেটা তারা যথেষ্ট সচেতন হয়ে ইমপ্লিমেন্টেশনের দিকে নজর দিবে। কর্পোরেট হার কমানো এটা আমি মনে করি যে একটা যুক্তিসঙ্গত পদক্ষেপ। এটা 1 বছরে হবে না, এটা আস্তে আস্তে কমিয়ে আমাদের হয়তো 25% দিকে নিয়ে যাওয়াটা আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশকে একটা অ্যালাইন করতে হবে সেইভাবে। সেই দিক থেকে এটা গ্রহণযোগ্য। তবে বেআইনিভাবে অর্জিত অর্থ বৈধ করার বিপক্ষে বিশ্লেষকরা। পৃথিবীর সব দেশেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়, কিন্তু কিভাবে করা হয়? প্রথমত হলো যে টাকার ট্যাক্স প্রদেয় হবে 30% হারে, সেই 30% দিতে হবে। তারপরে ইন্টারেস্ট যে কয় বছরের জন্য কালো টাকা সাদা করা হয় না সেই ইন্টারেস্টটা দিতে হবে, তারপরে কিছু ফাইন দিতে হবে, তারপরে সাদা করতে দেওয়া হবে। আমরা কি করছি? আমরা বলছি না 30% দিতে হবে না, ফাইন দিতে হবে না, ইন্টারেস্ট দিতে হবে না, শুধু 10% দিয়ে দাও। এইভাবে তো পৃথিবীর কোনো দেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। বাজেটের সুষ্ঠু বাস্তবায়ন এবং রাজস্ব আহরণ বাড়াতে কর ফাঁকি বন্ধ করার পাশাপাশি অর্থ পাচার রোধ করার উপর গুরুত্ব আরোপ করছেন অর্থনীতিবিদরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবে ব্যবসায়ীরা খুশি হলেও হতাশ অনেক মধ্যবিত্ত। তাদের অভিযোগ, বাজেটে সাধারণ মানুষের জীবন জীবিকার থেকে ব্যবসায়ীদের স্বার্থ দেখা হয়েছে। মূল্যস্ফীতির লক্ষ্য রাখা হলেও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নেই তেমন কোনো উদ্যোগ। অর্থনীতিবিদদের মতে জীবিকা বাঁচানোর সরাসরি পরিকল্পনার কথাও বাজেটে নেই। সম্মানী দেওয়ার আওতায় গত এপ্রিল 2021 প্রস্তাবিত বাজেটের শিরোনামে আছে জীবন ও জীবিকায় প্রাধান্য দেওয়ার লক্ষ্য। তাই জনসাধারণের প্রত্যাশাও ছিল অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। তবে প্রস্তাবিত বাজেট নিয়ে খুশি নন অনেকে। করোনার কারণে আয় কমে গেছে মানুষের, নতুন করে দরিদ্র হয়েছে বিপুল সংখ্যক মানুষ। এই সংকটের সময় সবচেয়ে বেশি দরকার ছিল নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। কিন্তু গেল বছর আলু থেকে শুরু করে পেঁয়াজ, তেল, চালের দাম নিয়ে নাভিশ্বাস অবস্থা ছিল মানুষের। তাই সবার প্রত্যাশা ছিল নিত্যপণ্যের দাম কমার সুখবর থাকবে এই বাজেটে। এমনি তেলের বাজার বাড়তে আমরা সবাই আশাবাদী ছিলাম বাজেটে তেলের দামটা হয়তো কমে দেবে, কিন্তু তেলের বাজারটা আরও বাড়তির ফলে এখন মানে এটা ক্রেতা সামগ্রী বলতে, কিন্তু আমি একজন ক্রেতা হিসেবে বলছি, বিক্রেতা হিসেবে পরে আমি একজন ভোক্তা, আমি একজন বাসার জন্য বাজার ক্রয় করতে হয়। ওই হিসাবে আমার হিসাবে আপনার তেলের বাজারটা মানে আমাদের জন্য একদম কেনার পক্ষে সম্ভব। বাজেটটা যদিও বলা হয় জনগণের জন্য, আসলে এটা জনগণের জন্য না, এটা ব্যবসায়ীদের পকেট ভরার জন্যই। যদি বাজেটটা যদি আরেকটু মানে আমাদের কাস্টমার বান্ধব হতো বা ক্রেতাদের মধ্যে সেটা আমাদের জন্য ভালো হতো, আমাদের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে।
অর্থনীতিবিদরা বলছেন এবারের বাজেট ব্যবসা বান্ধব। কর ছাড়ে ছড়াছড়ি থাকায় বেশি সুবিধা পাবেন ব্যবসায়ীরা। তবে বাজেটে সাধারণ মানুষের কথা আলোচনায় এলেও সংকট উত্তরণে নেই কোনো দিক নির্দেশনা। জীবন এবং জীবিকা এই শব্দটা যোগ হয়েছে, কাজেই আলোচনায় এসছে, বাজেট বক্তৃতায় এসছে, কিন্তু আগামী বছর কি করা হবে এইটার কিন্তু কোনো সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, বাজেট পাশের আগে বিষয়টি বিবেচনায় নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজেটে জনস্বার্থের প্রতিফলন ঘটেনি। এটি দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অন্ধবিদ্বেষ প্রসূত হয়ে প্রস্তাবিত বাজেটের সমালোচনা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে পাল্টাপাল্টি এসব কথা বলেন তারা। আপনি বাজেট উপস্থাপনের বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ হয় 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। টানা 13 বারের মতো দেশের বাজেট প্রস্তাব করে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের ইতিহাসের সর্ববৃহৎ 6,03,681 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে জনগণের সাথে ভাওতাবাজি বলে দাবি করেন। শুক্রবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনা থাকলেও বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর ভিত্তিতে বাংলাদেশ শিরোনামে প্রস্তাবিত বাজেটের প্রতিপাদ্য শব্দমালার মাঝেই এবারের বাজেটের ভাওতাবাজি পরিষ্কার। মহামারীকালে মানুষের জীবন জীবিকার স্বাভাবিক গতি ফিরে পেতে বেঁচে থাকার নিশ্চয়তা চলমান স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণের জন্য 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ। ইয়া একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগজে বাজেট ছাড়া কিছুই নয়। তবে বিএনপির এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, টানা 13 বছর ধরে সরকারের উন্নয়নমুখী বাজেট দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। এবারের বাজেট বাস্তবভিত্তিক ও সময়োপযোগী হয় নানা মহলে প্রশংসা পেয়েছে বলেও দাবি করেন তিনি। অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি হচ্ছে বিএনপির বাজেট সমালোচনা। ভালো কিছু চোখে দেখে না, দিনের আলোতে তারা রাতের অন্ধকার দেখতে পায়। তারা পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যার অন্ধকার দেখে। তারা হচ্ছে সেই দল। স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, বিএনপির এমন দাবি নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারীর কারণে সরকার স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়েছে। গতবারের মতো এবারও বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে বলে জানান ওবায়দুল কাদের। মাথাপিছু আয় কেমন করে হলো? ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 5 দিন ধরে দেশে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী। সেই ধারাবাহিকতা আজও অব্যাহত আছে। দেশে গত 24 ঘন্টায় আগের দিনের তুলনায় করোনায় প্রাণহানি ও আক্রান্তের হার দুটোই বেড়েছে। মৃত্যু হয়েছে আরও 34 জনের। করোনা শনাক্ত হয়েছে 1887 জন করোনা রোগী, যা গেল 1 মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। গত রোববার থেকে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। শুক্রবার করোনা শনাক্ত হয়েছে 1887 জনের, যা গত 1 মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হল 8,07,867 জন। দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 34 জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল 30। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 12,758 জনের। 24 ঘন্টায় মারা যাওয়া 34 জনের মধ্যে ঢাকা বিভাগের 9 জন, চট্টগ্রামের 6, রাজশাহীর 5, খুলনার 5, বরিশালের 1, সিলেটের 3 ও রংপুরের 5 জন। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে জনগণকে যেমন স্বাস্থ্যবিধি মানতে হবে, তেমনি সরকারকে জোর দিতে হবে আইসিইউ ও হাসপাতাল ব্যবস্থাপনায়। হাসপাতাল প্রস্তুতি রাখা অত্যন্ত জরুরি। আমরা জানি অক্সিজেনের স্বল্পতা হলেও ব্যবস্থাপনা স্বাস্থ্য অধিদপ্তর অনেক জেলা সদরে করেছেন, কিন্তু আইসিইউর ব্যবস্থাপনা কিন্তু অনেক জায়গাতেই নেই। তাতে করে যে জায়গাটাতে আমাদের জন্য ভয়াবহ চিত্র হতে পারে আগামী 1 মাসের মধ্যেই, দেখা যাচ্ছে যে আজকের যে 15টা সীমান্তবর্তী জেলাতে আমরা ঊর্ধ্বগতি দেখছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রায় 40টা জেলাতে সংক্রমণ ঊর্ধ্বগতি হচ্ছে। তার মানে রোগী কিন্তু সীমান্তবর্তী এলাকা থেকে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে।
এদিকে সুস্থ হয়েছেন আরও ১,৭২৩ করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭,৪৭,৭৫৮ জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনার ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। সম্প্রতি আইইডিসিআর এর এক গবেষণায় উঠে এসেছে তথ্য। 50টি নমুনার জিনোম সিকোয়েন্স করে 80%ই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দিচ্ছে আইইডিসিআর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 8 মে বাংলাদেশে প্রথম ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য বিভাগ। মোট 6 জনের মধ্যে 2 জনের পুরোপুরি এবং 4 জনের শরীরে আংশিক ভ্যারিয়েন্ট পাওয়া যায়। কমিউনিটি ট্রান্সমিশন ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেওয়া সহ নানা উদ্যোগ নেয় সরকার। এত পদক্ষেপ নিয়েও ঠেকানো যায়নি কমিউনিটি ট্রান্সমিশন। রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর 50টি নমুনার জিনোম সিকোয়েন্স করে 40টিতে পাওয়া গেছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। সবচেয়ে বেশি পাওয়া গেছে গোপালগঞ্জ এবং খুলনায়। সেখানে শতকরা 100 করোনার ভারতীয় ধরনে আক্রান্ত। এরপরই চাঁপাইনবাবগঞ্জে শতকরা 94 জন করোনার ভারতীয় ধরনে আক্রান্ত। আর ঢাকায় এখন সংক্রমণের 50% ভারতীয় ভ্যারিয়েন্ট। সার্কুলেন্সের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে এখন যাদের ইন্ডিয়াতে যাওয়ার কোনো হিস্ট্রি নাই অথবা ইন্ডিয়া থেকে আগত কোনো যাত্রী সংস্পর্শে আসার কোনো হিস্ট্রি নাই, এমন মানুষের মধ্যেও আমরা এই ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পেয়েছি এবং যেটা আসলে কিনা প্রমাণ করে যে কমিউনিটি ট্রান্সমিশন আছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তা না হলে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলেও মনে করছেন তারা। যে মানুষের সাথে পরিবারে উঠা বসা হচ্ছে না, একসাথে বাস হচ্ছে না, সে বন্ধু হোক আত্মীয় হোক, তার থেকে 6 ফিট দূরে থাকা এবং বাইরের কোনো কিছু স্পর্শ করলে সাবান পানি দিয়ে হাত ধোয়া, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা। জিনোম সিকোয়েন্স করা 50টি নমুনার মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত 3 জনের বয়স 10 বছরের নিচে, 7 জনের বয়স 10 থেকে 20, 10 জনের বয়স 21 থেকে 30, 8 জনের বয়স 31 থেকে 40, 8 জনের বয়স 41 থেকে 50 বছর এবং 4 জনের বয়স 50 বছরের বেশি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৬২তম সংক্রমণের জেলা হিসেবে শুরু হলেও এখন করোনা সংক্রমণ হারে শীর্ষে সাতক্ষীরা। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 53%। হাসপাতালে বেড এবং অক্সিজেনের জন্য হাহাকার। তীব্র সংকট চিকিৎসক, নার্স এবং ওয়ার্ড বয়ের। খুব দ্রুত সংকট কাটছে না বলে জানিয়েছেন সিভিল সার্জন। দেখে বোঝার উপায় নেই এটি একটি করোনা ইউনিট। রোগীর চিকিৎসায় সহায়তা করছে স্বজনেরা। তারা আবার ঘুরছেন হাসপাতাল এবং হাসপাতালের বাইরে। নন কোভিড রোগী ও তাদের স্বজনেরা যাতায়াত করছেন করোনা ইউনিট দিয়ে। এমন অব্যবস্থাপনা সাতক্ষীরা সদর হাসপাতালে। করোনার ইউনিট বলতে কি, সকালে আমরা যখন প্রথমে আসছিলাম নাসির আমাদের জানাইনি যে এটা করোনার ইউনিট। আমরা পরে একটু আগে জানলাম যে এটা করোনার ইউনিট। এখানে প্রথম আমরা ঢুকে পড়ছিলাম, তারপরে আমাদেরকে আবার ওপরে পাঠানো হয়েছে। জেলা সদর হাসপাতালটিতে নেই সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট, ফলে সংকট তৈরি হয়েছে অক্সিজেন সিলিন্ডারের। খালি হলে ভরে আনতে যেতে হয় 68 কিলোমিটার দূরের শহর যশোরে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেও নানা অব্যবস্থাপনার অভিযোগ। এখানে আইসিইউ মাত্র 8টি, সেখানে কোনো সিট খালি নেই, এমনকি বেডও পাচ্ছেন না নতুন রোগী। জেলার 5টি বেসরকারি ক্লিনিকে করা হয়েছে করোনা ইউনিট। জেলায় এখন করোনা রোগীর উপচে পড়া ভিড়। ওভারফ্লো তো করতে পারতেছে না হসপিটাল কর্তৃপক্ষ আর কি, আমরা যতদূর জানি আর কি, তো যতদূর পারতেছে আর কি চেষ্টা করতেছে তারা। করোনা রোগী বাড়লেও সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট দিতে সময় লাগবে 1 মাস। নতুন করে আইসিইউ বসানো সম্ভব হচ্ছে না বলে জানান সিভিল সার্জন। 50-55% এখন আমাদের পজিটিভিটি রেট হচ্ছে স্যাম্পল হিসাবে, সেহেতু ওখানে জায়গা না হয় আমাদের সদর হাসপাতালেও আমরা একটা ওয়ার্ড খুলেছি করোনা ইউনিট হিসাবে। ওখানে আমরা 30 জনকে জায়গা দিতে পারি, আরেকটু যদি ঘন বেড দেওয়া যায় 35 জনকে জায়গা দেওয়া সম্ভব। আগে থেকে একটা নির্দেশনা ছিল প্রয়োজন বোধে যদি সেরকম ভালো স্থাপনার কোনো বেসরকারি ক্লিনিক থাকে সেখানে যেন আমরা তাদেরকে ইনভলভ করি। ঈদের আগে সাতক্ষীরায় করোনা সংক্রমণ ছিল 14%। প্রশাসনের নজরদারি না থাকায় 20 দিনের ব্যবধানে বেড়েছে 40%। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ মারা গেছে 16 জন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 9, রাজশাহীর 6 ও নওগাঁয় 1 জন রোগী। রোগী বাড়ায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিতে পারে বলছেন চিকিৎসকরা। সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষের মধ্যে এখন পর্যন্ত কোনো সচেতনতা নেই।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও রোগীর সংখ্যা। রোগীর চাপ সামলাতে এরই মধ্যে ৩০ জন চিকিৎসক চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এর আগে একদিন আমাদের 12 জন মারা গিয়েছিল, এটা আসলে এটাই হাইয়েস্ট এ পর্যন্ত। আমাদের ডাক্তার নার্স যারা আছে সবাই অক্লান্ত পরিশ্রম করছে যাতে এইসব মৃত্যু থেকে আমরা কি বলবো, যাতে সবাইকে একটা ভালো আমরা এই বিপদ থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন বেশিরভাগ মানুষ। সর্বাত্মক লকডাউনের মধ্যে সড়কে ছোট যানবাহন ও মানুষের চাপ বেড়েছে। অন্যদিকে কমেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বিশেষ প্রয়োজনে বের হয়েছে, আমাদের বের হয়ে তো আমরা কর্ম করি ভাটাতে, তো এই জন্য ওই ভাটায় টাকা আনতে যাবো। আর কতদিন থাকবো হবে, ফসল পানির কারবার, কৃষকের ছেলে আমরা, বিচন ফেলবো, ধান লাগাইতে হবে বাবা। নওগাঁয় মাস্ক ছাড়াই চলাফেরা করছেন লোকজন। লকডাউনের মধ্যেও সড়কে রিকশা, ভ্যান, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল চলছে আগের মতোই। করোনার সংক্রমণ বাড়তে থাকায় কুষ্টিয়া শহরে গণপরিবহনে তল্লাশি করা হচ্ছে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না কাউকে। আমরা এমনি 40 ডিগ্রি তাপমাত্রার পর থাকি, আমার করোনা হবে না। এদিকে করোনা মোকাবিলায় খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এবং রূপসা উপজেলায় 7 দিনের কঠোর বিধিনিষেধ চলছে। ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ। তবে কাঁচা বাজার ও মুদি দোকান বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে। দোকানপাট বন্ধ করে করোনা কমানো যাবে না। সর্বপ্রথম মানুষের মধ্যে সবচেয়ে সচেতনতা, যেটা আমাদের মাস্ক পরতে হবে। মোংলায় 7 দফা বিধিনিষেধের সঙ্গে শুক্রবার জরুরি সেবা ও পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 1 বছর ধরে বিকল হয়ে আছে রংপুর মেডিকেল বার্ন ইউনিটের সবকটি এসি, সেই সাথে নষ্ট বেশিরভাগ সিলিং ফ্যান। আগুনে পুড়ে হাসপাতালে এসে তীব্র গরমে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থাপিত 14টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সবগুলি এখন বিকল। সেই সাথে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ বৈদ্যুতিক পাখা। গ্রীষ্মের তীব্র গরমে দগ্ধ শরীর নিয়ে কাতরাচ্ছেন বার্ন ইউনিটের রোগীরা। শিশু সহ রোগীদের একটুখানি স্বস্তি দিতে হাত পাখা ও ব্যক্তিগত পাখায় ভরসা স্বজনদের। গত 1 বছর ধরে এসি ও পাখা নষ্ট থাকায় ক্ষোভ রোগী ও স্বজনদের। ফ্যান নাই, পোড়া রোগী ধরিয়ে অনেক বিটকাণ্ড করতেছে। নিজ নিজ ফ্যান কিনে বাতাস খাইছি, পাকা দিয়ে হাগাতিছি, বাচ্চা নিয়ে আসছে, আজ না হলেও 20-22 দিন হলো। আমাদের বাচ্চা আগুনে পোড়া, ফ্যানের জন্য ঘুমাইতে পারতেছে না। বার্ন ইউনিটের চিকিৎসকরা বলছেন এসিগুলো নষ্ট থাকায় চিকিৎসা সেবা দিয়েও রোগীর অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না। দগ্ধ রোগীদের দেহের প্লাজমা তীব্র গরমে নষ্ট হয়ে মৃত্যু ঝুঁকি বাড়ে বলছেন তারা। বার্ন রোগীদের সাধারণত আমরা এসি রুমের ভিতরে বা ঠান্ডা এনভায়রনমেন্টে রাখি, কিন্তু বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে, এই অবস্থায় আমাদের বাচ্চাগুলো অল্প পড়া হলেও তারা ছটফট করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। এ পর্যন্ত আমাদের এই গরমে 3 জন রোগী মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানালো, গণপূর্ত মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই মেরামতের কাজ করা হবে। এসি মেরামতের দায়িত্ব পালন করে গণপূর্ত বিভাগ। আমরা গণপূর্ত বিভাগকে ইতিপূর্বে জানিয়েছি এবং তারা টেন্ডারের কাজও সম্পন্ন করেছে। বিশেষ প্রয়োজন হলে অন্যান্য জায়গার কাজের সঙ্গে সমন্বয় করে এসি মেরামতের কাজটি আমরা খুব শীঘ্রই সম্পাদন করব। অর্থ বরাদ্দ না থাকায় এসিগুলো সচল করা নিয়ে সংশয়ের কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। এস্টিমেট করে এগুলো মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। তা মন্ত্রণালয়ে জুনের পরে তো ফান্ড পাওয়া যাবে, এই অর্থ বছরে পাওয়া যাবে না। তা আমরা ফান্ড পেলে এগুলো চেঞ্জ বা মেরামত করে দিতে পারবো। গত 1 বছরে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 মানুষ, আর মারা গেছে 3 শিশু সহ 65 জন দগ্ধ রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গত 1 বছর ধরে এসি ও ফ্যান বিকলের সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রকাশের পর 5টি ফ্যান দিয়েছে গণপূর্ত বিভাগ। দুপুরে তাৎক্ষণিকভাবে 5টি ফ্যান হাসপাতালের বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়। এছাড়া দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকা 14টি এসি ও ফ্যান 7 দিনের মধ্যে মেরামত করে দেওয়া হবে বলে জানায় গণপূর্ত অধিদপ্তর। আগুনে পোড়া রোগীদের পক্ষে এসি চালু রাখা জরুরি হলেও গেল 1 বছর ধরে গরমে কাতরাচ্ছিলেন রোগীরা। বার্ন প্লাস্টিক সার্জারি বিভাগের যে এই এসিগুলো বিগত বেশ কয়েকদিন ধরে বিকল ছিল, তো এর পরিপ্রেক্ষিতে আজকে সকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটা প্রতিবেদন প্রচারিত হয় এবং তারপরে আমাদের বার্ন প্লাস্টিক সার্জারি বিভাগের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে 5টা ফ্যান প্রদান করা হয়। এটাও বলা হয়েছে যে নেক্সট 7 দিনের মধ্যে এসিগুলো ঠিক করে এগুলো সচল করার ব্যবস্থা করা হবে। সমাজসেবা অধিদপ্তরের অধীনে দেশের সরকারি শিশু পরিবার ও ছোট মনি নিবাস রয়েছে 85টি। এখানে জায়গা হয় 5 থেকে 9 বছর বয়সী
এতিম, প্রতিবন্ধিত্বের শিকার, ঠিকানাহীন ও পাচারকারীদের হাত থেকে উদ্ধার শিশুদের। সাজাপ্রাপ্ত নারী বন্দীদের সন্তানেরাও থাকে এখানে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব শিশু নিবাসের নানা অনিয়মের চিত্র। গাইবান্ধা শিশু পরিবার বা নিবাস এটি, তবে এখানে বহিরাগতদের আসা যাওয়া নিয়মিত ঘটনা। রাত বাড়ার সাথে সাথে কম্পাউন্ডের পুকুর পাড়ে বসে মাদকের আড্ডা। মাদকাসক্তদের বিরুদ্ধে শিশু নির্যাতনেরও অভিযোগ আছে। প্রতি মাসে শিশু প্রতি সরকারের বরাদ্দ ৩৫০০ টাকা করে। দেশের অন্য শিশু পরিবারগুলোতে খাবারে দিনে ১০০ থেকে ১২০ গ্রাম আমিষ দেয়া হলেও গাইবান্ধায় দেয়া হয় ৮০ গ্রাম করে। তবে শিশু পরিবারে বহিরাগত প্রবেশ এবং তাদের খাবার নিয়ে অনিয়মের বিষয়ে কিছুই জানেন না গাইবান্ধা জেলা প্রশাসক। বললেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এদেরকে আমরা সবকিছু সুবিধা, এখন থাকা খাওয়া থেকে শুরু করে লেখাপড়া সমস্ত কিছু দায়িত্ব সরকার নিয়েছে এবং বহিরাগত দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কুষ্টিয়ায় দেশের অন্যতম বালিকা শিশু নিবাসের অবস্থাও একই। অফিস সহকারী নিজেই জানালেন রাতে সেখানে বাড়ে বহিরাগত মাদকাসক্তদের আনাগোনা। কম্পাউন্ডে মিলেছে মাদক সেবনের আলামত। রাত ৮টা ১০টা আবার ১টা ২টো ৩টে অনেক সময় হতে পারে স্যার, এরকম ১টা ২টার দিকেও আসে। হ্যাঁ, কিছু বললেই মনে করেন সেরকমরা অস্থির তাইলে আসে, বুঝলেন। জাতিসংঘের সংস্থা ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ বলছেন দেশে ২০১৩ সালে শিশু সুরক্ষা আইন হলেও তা এখনো কার্যকর হয়নি। শিশু আইনে বলা হচ্ছে ২০১৩ সালে, এইটা কিন্তু সব জায়গায় সরকার এখনো করতে পারে নাই। প্রচুর শিশু আছে যারা মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতনের শিকার, সেরকম যৌন হয়রানির শিকারও হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে। এবং বিভিন্ন রিসার্চেও এটা প্রমাণিত যে আসলে শিশুদেরকে প্রতিষ্ঠানের থেকে পরিবারে রেখে সেবা দেওয়া এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেশের সবগুলো শিশু পরিবার ও ছোটমণি নিবাসে অনুসন্ধান চালিয়ে তৈরি করা সরকারি প্রতিবেদনেই উঠে এসেছে নিবাসের দুর্বল ও ঝুঁকিপূর্ণ দিকগুলো। শিশু পরিবারের দায়িত্বে থাকা সুপারদের বাসায় কাজ করতে হয়, তা না হলে শিশুদের সাথে খারাপ আচরণ করেন সুপাররা। চিকিৎসকের পরিবর্তে কম্পাউন্ডার স্বাস্থ্যসেবা প্রদান করেন। প্রতিবন্ধী শিশুদের দেখাশোনা করার মতো প্রশিক্ষিত স্টাফ নেই। কিশোরী মেয়েদের জন্য স্যানিটারি প্যাড বা ন্যাপকিন দেয়া হয় না। নিহাল হাসনাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান অনুসন্ধানীমূলক তালাশে। আর এটি অনুষ্ঠিত হবে রাত ৯:৩০টায়। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। যাচ্ছে পরে খবরে। অনলাইন বিনোদন ভিত্তিক অ্যাপ টিকটকের আড়ালে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে তরুণ প্রজন্ম। ঘটছে নারী পাচার, মাদক ব্যবসা ও ধর্ষণের মতো ঘটনা। সুস্থধারা বিনোদনের সুযোগ না থাকায় তরুণ প্রজন্ম সাইবার দুনিয়া আকৃষ্ট হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই এসব অ্যাপ আইন করে নিষিদ্ধ করার পরামর্শ তাদের। সম্প্রতি রাজধানীর এক তরুণীকে প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের পর নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশের তদন্তে এ ঘটনার মূল হোতা হিসেবে উঠে আসে টিকটক হৃদয়বাবুর নাম। সস্তা খ্যাতি, সহজে অর্থ উপার্জনের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কিছু টিকটকার। কিশোর গ্যাং তৈরি করে জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা, নারী নির্যাতন, ধর্ষণ ও মানব পাচারের মতো ভয়ানক অপরাধে। ড্রাগ বলি কিংবা এটার মধ্যে দিয়ে নারী পাচার বা অন্য ধরনের পাচারের মানে যে কোনো ট্রাফিকিং এর একটা সুবিধা এটার মধ্যে দিয়ে আছে। মানুষকে অ্যাট্রাক্ট করে তাকে যে কোনোভাবে তার যে এক ধরনের সদিচ্ছা, স্বপ্ন দেখার সদিচ্ছা বা তার মধ্যে যে ফ্যান্টাসি, সেটাকে পুঁজি করে তারা এই জিনিসগুলো করছে। আইন অবশ্যই প্রয়োগ করে বন্ধ করতে হবে যদি এর সিরিয়াস নেগেটিভ এফেক্ট থাকে। সহজে আয় করার সুযোগের প্রলোভন দেখিয়ে তরুণ তরুণীদের ফেসবুক গ্রুপে যুক্ত করছে সংঘবদ্ধ চক্র। পরে পার্লার, সুপার শপ কিংবা বড় শপিং মলে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে বিভিন্ন দেশে। ভার্চুয়াল লেভেলে যত বাচ্চাদের কম করা যায়, কারণ এটা শুধুমাত্র একটা ফ্যান্টাসি তৈরি করে, একটা স্বপ্ন জগতের সাথে তৈরি করে, সেটার সাথে আমার রিয়েলিটির কোনো সম্পর্ক নাই। আজকাল যে এই ব্যাপারগুলো আমি বলবো অবশ্যই খুব বোঝার ব্যাপার আছে সরকারের এবং হলো রাষ্ট্রের যে নীতি নির্ধারকের জায়গা আছেন আর কি। আমি বলবো যেটাতে অত সময় কালক্ষেপণ করারও আমাদের অতটা সুযোগ নাই। 2019 সালে দেশে টিকটক বন্ধ করা হলেও অ্যাপটির কর্তৃপক্ষের অনুরোধে ওই বছরই তা আবারও চালু করা হয়। তবে টিকটকের নেতিবাচক সামাজিক প্রভাব এড়াতে অবিলম্বে অ্যাপটি নিষিদ্ধের তাগিদ বিশ্লেষকদের। এই জাতীয়
বেদনাদায়ক ঘটনাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে রিপোর্ট করি, তখন এটা এক পর্যায়ে সিদ্ধান্ত হবে যে এগুলিকে নিষিদ্ধ করাই উচিত। তবে আমি বোধ করি এগুলো যেহেতু সত্যের বিকৃতি ঘটায়, এগুলোর ব্যবহার না থাকাই উচিত। সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে ভারত ও পাকিস্তানে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে টিকটকের কার্যক্রম। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। জানাবো আরো খবর। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সপ্তাহে দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গরম অনুভূত হলেও বৃষ্টি হতে পারে রবিবারের মধ্যেই। পূর্বাভাস বলছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এই সময়টায় গরম অনুভূত হচ্ছে অন্য সময়ের চেয়ে বেশি। উপকূলের দিকে এগিয়ে আসছে মৌসুমী বায়ু তথা বর্ষা, ফলে শুরু হয়েছে নিয়মিত বৃষ্টি। বৃহস্পতিবার বিভিন্ন জেলায় হয়েছে ভারী বর্ষণ। একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে আসাম অতিক্রম করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। অপর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলছে আবহাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিস্তার লাভ করবে, তার আগ মুহূর্তে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণটা একটু বেশি হওয়াতে মানুষের শরীরে অস্বস্তির পরিমাণটা একটু বৃদ্ধি পেয়েছে। 6 থেকে 7 দিনের মধ্যে বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিস্তার লাভ করবে এবং তখন দেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে, যেটাকে আমরা বর্ষাকাল বলি। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকার সম্ভাবনা, তবে সারা দেশেই বিচ্ছিন্নভাবে 2-1টা সময়ের জন্য হয়তো বৃষ্টিপাত থাকবে, কিন্তু দেশের পূর্বাঞ্চলে বেশি থাকার সম্ভাবনা, অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলে এই বিভাগগুলোতে বৃষ্টিপাতের একটু পরিমাণটা বেশি থাকবে। বৃহস্পতিবার সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে হাতিয়ায় 134 মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় 36.8 ডিগ্রি সেলসিয়াস। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে ব্রাজিল। ঘরের মাঠে সেলেসাওদের প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচ শুরু বাংলাদেশ সময়ে কাল সকাল 6:30টায়। 7 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরছে ব্রাজিল। লাতিন অঞ্চলের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার সুযোগ তাদের সামনে। 4 ম্যাচের সবগুলোতে জয় নিয়ে শীর্ষে তিতের দল। ইকুয়েডরের বিপক্ষে সবশেষ 9 ম্যাচে হারেনি ব্রাজিল। গোলপোস্টে ফিরছেন অ্যালিসন বেকার। ফ্রন্টলাইনে নেইমারের সঙ্গে ফিরমিনো ও রিচার্লিসন। গ্যাব্রিয়েল জেসুসকে দ্বিতীয়ার্ধে খেলানোর চিন্তা তিতের। অন্যদিকে টানা 3 জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে ইকুয়েডর। কনমেবল অঞ্চলে গোলমুখে সবচেয়ে সফল দলও তারা। 13 গোল নিয়ে সবার উপরে ইকুয়েডর। সংবাদ সন্ধ্যা শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রাজস্ব আদায় বাড়াতেই কর ছাড় বললেন অর্থমন্ত্রী। ব্যবসা বান্ধব বাজেটে বাড়বে উৎপাদন ও কর্মসংস্থান। প্রস্তাবিত বাজেটের সামগ্রিক কাঠামো দুর্বল বলছে সিপিডি। গুরুত্ব দেওয়া হয়নি স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের বরাদ্দে। করোনায় আরও 34 মৃত্যুতে প্রাণহানি বেড়ে 12,758। নতুন রোগী 1,887, বেড়েছে শনাক্তের হার। দেশে করোনার 50টি নমুনার জিনোম সিকোয়েন্সে 80% ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। মিলেছে কমিউনিটি ট্রান্সমিশনের তথ্য। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।